প্রেম যখন দ্বন্দ্ব টানাপোড়েনে বুদবুদের মতো হারিয়ে যায় জীবন নদীর স্রোতে, তখন কি পড়ে থাকে? তখন বর্ণময় জীবন মুহূর্তে বিবর্ণ হলুদ পাতা, তখন গভীর বিষাদে মন লুকাতে চায় নিজের মধ্যে, অথবা আশ্রয় খুঁজতে চায় অন্য কোথাও, অন্য কোনো খানে। মানব মানবীর প্রেম থেকে অপ্রেম নিয়ে গভীর অনুভবের সাথে গল্পের সূত্র, যে বৃত্তে সম্পূর্ণ হয় মানব জীবন। সুচিত্রা ভট্টাচার্যের লেখা হায় প্রেম গ্রন্থটি খানিকটা এরকম ধরনের গল্পে সুসজ্জিত। আমাদের দুর্ভাগ্য, বইটি যখন প্রকাশিত হচ্ছে তখন সকলের প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য চিরতরে আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা সেই হায় প্রেম বইটি থেকে একটি গল্প আপনাদের সামনে আমি পরিবেশন করছি। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। আজকের গল্পটির নাম হলো সামনে সমুদ্র। রাতে খাবার টেবিলে কথাটা পারল শ্রাবণী। তাতারের গরমের ছুটি তো শেষ হয়ে এলো, চলো না কোথাও একটু বেরিয়ে আসি। ধীমান রুটির সঙ্গে গোগ্রাসে একটা টিভি সিরিয়াল গিলছিল। নায়িকা গুপ্ত প্রেমিকের সঙ্গে অভিসার সেরে বাড়ি ফিরছেন। বাইরে থেকে কলিং বেল বাজিয়ে চলেছে অবিরাম। কেউ দরজা খুলছে না। মরিয়া হয়ে দরজায় জোর ধাক্কা দিতেই দরজা হাট। ড্রয়িং রুমের সোফায় গুলি খেয়ে পড়ে আছে নায়িকার স্বামী। এমন রুদ্ধশ্বাস সময়ে শ্রাবণীর বায়না ধীমানের কানে যাওয়ার কথা নয়, গেলও না, কিন্তু তাতার ছাড়বার পাত্র নয়। কদিন আগেও তাকে সকাল সকাল খাইয়ে ঘুম পাড়িয়ে দিত শ্রাবণী। আজকাল সে বাবা মার সঙ্গে খাবার টেবিলে বসবেই, আগে খাওয়া হয়ে গেলেও। সে ধীমানের হাত ধরে ঝাঁকালো, হ্যাঁ বাবা চলো না। টিভি থেকে চোখ সরল না ধীমানের। কোথায় যাবি? ওই যে মা বলল কোথাও একটা বেরিয়ে আসি। পর্দায় পুলিশ। দৃশ্য স্থির হয়ে গেল। নাম দেখানো চলছে। আজকের মতো কাহিনী শেষ। ধীমানের চোখ তাতারের দিকে ফিরল এতক্ষণে। কোথায় যাবি বলছিলি? তাতারের আগে শ্রাবণীই উত্তর দিল, কাছাকাছি কোথাও, 2-3 দিনের জন্য। অনেক দিন তো বাইরে বেরোনো হয়নি। আমি কি করে যাব, এখন আমার ছুটি কোথায়? শ্রাবণী তাতারকে আগেই উস্কে রেখেছিল, এবার ছেলেকে চোখে ইশারা করছে। সঙ্গে সঙ্গে তাতারের ভুরু জড়ো। কেন বাবা, সামনের সপ্তাহে ফ্রাইডে স্যাটারডে তো ছুটি আছে। আছে, তবে ও 3 দিনের জন্য অন্য প্ল্যানও ভাজা আছে ধীমানের। সে নরম করে ছেলের মাথায় হাত রাখলো। আমার যে ওই সময় একটা অফিস ট্যুর আছে তাতার। না, তুমি ট্যুরে যাবে না, আমরা বেড়াতে যাব। তা হয় না তাতার, জেদ করো না। তাতারের মুখ এইটুকু হয়ে গেল। বাবার সামান্যতম প্রত্যাখ্যানেও চোখে জল এসে যায় তার, ঠোঁট ফুলে ওঠে। ধীমানও ছেলের সম্পর্কে খুব স্পর্শকাতর। একটু দুর্বলই হয়ে পড়ল সে। তারই মতো জেদি হয়েছে ছেলেটা, অভিমানী, বাপকা বেটা। ধীমান কাছে টানলো ছেলেকে। অমনি চোখ দিয়ে লেবুর জল পড়া শুরু হলো তো? আচ্ছা বাবা আচ্ছা, দরকার হলে আমি অফিস ট্যুর ক্যান্সেল করব, ঠিক তো? ঠিক, ওয়াদা। ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের ভঙ্গিতে হাতে হাত মেলালো বাপ ছেলে। শ্রাবণী টেবিল থেকে মাছ তরকারির বাটি ফ্রিজে ঢোকাচ্ছে। ঠান্ডা জলের বোতল খুলে ঢক ঢক জল খেয়ে নিল অনেকটা। তার ঠোঁটের কোণে চাপা বিজয়ের হাসি। ধীমান বেসিনে হাত ধুয়ে টিভির সামনে এসে দাঁড়ালো। ইংরেজি খবর চলছে। নব ঘুরিয়ে কেবলে নাচ গানের চ্যানেল বার করলো একটা। তারপর সোফায় বসে সিগারেট ধরিয়েছে। তাহলে 2 দিনের জন্য দীঘা ঘুরে আসা যাক, কি বলো? শ্রাবণীর হাসিতে হালকা ব্যঙ্গ মিশল। মন্দ কি, তবে দীঘার ভিড়ে না গিয়ে গড়িয়াহাটে গেলেও হয়, শ্যামবাজারেও যেতে পারো। সামান্য নিবল ধীমান। দীঘা পছন্দ নয়? তাহলে তাতার তুমিই বলো কোথায় যাবে। তাতার কলকাতার বাইরে যে কোনো জায়গায় যেতে পারলেই খুশি। সব অদেখা জায়গায় তার কল্পনায় দারুণ রোমাঞ্চকর।
তা সে দার্জিলিংই হোক কি লক্ষ্মীকান্তপুর। সে বাবার কোলের কাছে বাবু হয়ে বসলো। বাবা, সুন্দরবন যাবে? আমাদের ক্লাসের স্বপ্নজিৎ গেছিল লঞ্চে করে। গেলে হয়, কিসব কুমির প্রকল্প আছে। শ্রাবণী রান্নাঘর বন্ধ করে ব্যালকনির দরজা লক করছিল। বলল, না না, জ্যৈষ্ঠ মাসে সুন্দরবন যেতে হবে না, এলোমেলো ঝড় উঠবে। দেখনি গত সপ্তাহে একটা নৌকাডুবি হয়েছে। তাহলে মায়াপুর চলো, মায়াপুর নবদ্বীপ। শ্রাবণী এমন একটা অদ্ভুতভাবে ধীমানের দিকে তাকালো যেন এমন হাস্যকর কথা পৃথিবীতে কেউ কোনোদিন বলেনি। ধীমান মনে মনে উষ্মা বোধ করছিল। ধীমানের কোনো কথায় কোনো কাজে কখনো পুরোপুরি খুশি হতে দেখলো না শ্রাবণীকে। রান্নার প্রশংসা করলেও নয়, বিবাহবার্ষিকীতে বিদেশি পারফিউম এনে দিলেও নয়, পুজোতে দামি শাড়ি কিনে দিলেও নয়। গত পুজোয় একটা শকিং পিঙ্ক কাঞ্জিভারাম এনে দিল, তাতেও কোনো খুশির হিল্লোড় নেই 2200 টাকা দাম জানা সত্ত্বেও। দীপ্তি ঠান্ডা গলায় বলে দিল, এত দামি শাড়ি কিনতে গেলে কেন? আমি আর কোথায় বেরোই? অসহ্য 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 লাগে ধীমানের। চেপে চেপে অ্যাস্ট্রেতে সিগারেট নেভালো ধীমান। অন্যদিন এ সময় তাতারের চোখ ঘুমে জড়িয়ে আসতে থাকে, আজ তার চিহ্ন মাত্র নেই। তাতারকে সোফা থেকে ওঠালো শ্রাবণী। চলো, শুয়ে পড়বে চলো। মনে রেখো, তোমার স্কুলের টাস্ক শেষ হয়নি। কাল আগে আগে ঘুম থেকে উঠে সব সমাস করে নিতে হবে। তাতার মার সঙ্গে বিশেষ সুবিধে করতে পারে না, তার যত বায়নাক্কা ধীমানের কাছে। যেতে যেতেও সে মরিয়া হয়ে জিজ্ঞেস করলো, তাহলে কোথায় যাচ্ছি বাবা? শ্রাবণী শান্ত স্বরে বলল, সে যাব কোথাও একটা নতুন জায়গা। মাথাটা টিপ টিপ করছিল ধীমানের। ভেজে রাখা প্ল্যান পুরো চৌপাট। ভাগ্যিস কিছু ফাইনাল করে ফেলেনি। যাগ্গে, একবার নয় বউ ছেলেকে নিয়েই ঘুরে এলো। ছেলে নিয়ে যাওয়ার সময় শ্রাবণী টিভি কমিয়ে দিয়ে গেছে। শব্দ এখন এত কম যে মনে হচ্ছে আলগা ভাসছে গানটা। ভাসন্ত সুরে দুলছে লাস্যময়ী যুবতী। ধীমান সেদিকে তাকিয়ে অন্যমনস্ক বারবার, ছুটিটা মারা গেল, ছুটিটা মারা গেল, ছুটিটা মারা গেল। শোয়ার ঘরের দরজা আস্তে টেনে শ্রাবণী ফিরেছে ধীমানের কাছে। ধীমান সামান্য অবাক। ছেলেকে শোয়াতে গিয়ে শ্রাবণী সাধারণত আর পারে না, নিজেও শুয়ে পড়ে, আর শুলেই সঙ্গে সঙ্গে ঘুম। ছেলে আঁকড়ে। ঘাড় ঘুরিয়ে ধীমান প্রশ্ন করল, কিছু বলবে? শ্রাবণী সোফায় হেলান দিল। তাড়া নেই, তোমার নাচ গান শেষ হোক। শব্দহীন বসে আছে দুজন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। শ্রাবণী বুঝি এইভাবেই বসে থাকতে পারবে অনন্তকাল। ধীমান ক্রমশ চাপ অনুভব করছিল, চোরা মানসিক চাপ। অধৈর্য পায়ে নিজেই গিয়ে টিভি বন্ধ করে এলো। বোর করো না, বলো কি বলবে। শ্রাবণী মিটিমিটি হাসছে। জায়গা ঠিক করে উঠতে পারলে না তো? বাজে বকো না, তোমারই তো কোনো জায়গা পছন্দ নয়। বিরক্তিটা গায়ে মাখলো না শ্রাবণী। আমার একটা জায়গা ঠিক করা আছে। কোথায়? নাম বলবো না, সাসপেন্স। সে একটা দারুণ সাইট। রঞ্জনা আর রঞ্জনার বর গিয়েছিল। রঞ্জনাকে ধীমান একদম পছন্দ করে না। শ্রাবণীর কলেজের বন্ধু, গাঁক গাঁক করে চেঁচায়, অশ্লীল রসিকতা করে, সব সময় আলুথালু। বরটা ক্যাবলাদি গ্রেট, বউয়ের ভয়ে সারাক্ষণ জুজু হয়ে থাকে। ধীমান মুখ বেঁকালো। তোমার রঞ্জনার টেস্ট। ও তো যেখানে কারি কারি খাবার পাবে সে জায়গায় ভালো বলবে। কোন জায়গার কথা বলেছে? দেওঘর, মধুপুর বুঝি? প্যাঁড়া, মুরগি, আম? না গো না, এই গরমে কেউ ওদিকে বেড়াতে যায়? ধীমান মনে মনে বলল, ওই ধুমসিটা সব পারে। মুখে বলল, হে, ও যেখানে বলবে সেখানেই যেতে হবে। ওকে বলো আগে শাড়ি জামা ভালো করে পরতে শিখুক, নিজের বপু সামলাতে শিখুক, তারপর লোকজনকে। ওভাবে বলছো কেন? থাইরয়েডের প্রবলেম, একটু মোটা হয়ে গেছে, শরীর হাঁসফাঁস করে বলেই না। ওর থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনালিন সব কিছুরই গন্ডগোল আছে। আছে তো আছে। শ্রাবণী উত্তেজিত হতে গিয়েও সামলে নিল নিজেকে। তুমি এবার বেড়ানোর জায়গা, বুকিং সব কিছুর ভার আমার ওপর ছেড়ে দাও। যা ইচ্ছে করো, শুধু মনে রেখো শুক্র, শনি, রবি, তার বেশি নয়।
সোমবার আমাকে অফিস যেতেই হবে। ধীমান হাঁ করে বাথরুমে ঢুকে গেল। দড়াম করে দরজা বন্ধ করে দিল। বাথরুম থেকে বেরিয়ে সোজা শোয়ার ঘর, সব দরজাই হাঁ হাঁ। একটা ভারী দীর্ঘশ্বাস গড়িয়ে এলো শ্রাবণীর বুক থেকে। লোকটা বাথরুমের আলোও নেভায় না। ঘরে ঢোকার আগে শ্রাবণীর কান্না পাচ্ছিল। বেড ল্যাম্পের নীলচে আলোয় ঘরটা যেন একটা আধো অন্ধকার গুহা, আদিম, ভয়াল। বিছানা ছাড়ার পর থেকে নানা ফরমায়েশে মশগুল থাকে ধীমান। মুখ ফুটে বলার দরকার নেই, মনে মনে ভাবলেই যথেষ্ট। হাতের কাছে সব হাজির, অন্তত 3 কাপ চা, হালকা একটু পছন্দসই ব্রেকফাস্ট। বাজার এনে ফেলতে না ফেলতেই সামনে শেভিং সেট। 9:30টার মধ্যে ভাত, নিখুঁত নিভাজ প্যান্ট শার্ট, ঘামের গন্ধহীন মোজা, প্রতিদিন আলাদা আলাদা রুমাল। এত নিঃশব্দে ধীমানের হাতে পৌঁছে যায় সব কিছু যে সেখানে শ্রাবণীর অস্তিত্বটা পৃথক করে টেরই পাওয়া যায় না। বাতাসের মতো শ্রাবণী যেন ছড়িয়ে আছে গোটা সংসারে, অবয়বহীন কিন্তু আছে। ধীমান ছাড়াও সংসারে তার কাজ কম নয়। ছেলের পড়াশুনো, বই খাতা গোছানো, 9টার মধ্যে ছেলেকে স্কুলের জন্য তৈরি করা, ছেলের টিফিন, কাজের লোকের সঙ্গে ক্রমাগত লেগে থেকে প্রতিটা খুঁটিনাটি সামলানো, রান্না বান্না, সব মিলিয়ে সংসারটাকে তেল মোবিল খাওয়া এক মসৃণ যন্ত্রের মতো চালানো। দেখলে মনে হয় যন্ত্রটা কেউ চালাচ্ছে না, নিজে নিজেই চলছে যন্ত্র। এত হুড়োহুড়ির মধ্যে সকালে কথাটা আর উঠলই না। অফিসে গিয়ে বেড়ানোর প্রসঙ্গটা বেমালুম ভুলে গেল ধীমান। সে একটা বহুজাতিক প্রতিষ্ঠানের মাঝারি মাপের অফিসার। সকালে যথেষ্ট কাজে ব্যস্ত থাকতে হয় তাকে। বিকেলের দিকে একটু স্বাধীনভাবে হাত পা মেলার সুযোগ পায়। সেই সময় হয়তো মনে পড়তো, কিন্তু আজ একটা বিশ্রী ঝামেলায় ফেসে গেল। 4টে নাগাদ ফ্যাক্টরি থেকে জরুরি মেসেজ, তারাতলার কারখানায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। জিএম এর অর্ডার, ধীমান শুড ট্যাকল দ্য সিচুয়েশন। ফ্যাক্টরিতে গিয়ে দেখলো সে এক রক্তারক্তি কাণ্ড। ক্রেন ওয়্যার ছিঁড়ে 2 জন শ্রমিক প্রচণ্ড আহত। তাদের নিয়ে তক্ষুনি হাসপাতালে দৌড়নো, চিকিৎসার ব্যবস্থা করা, পুলিশের হ্যাপা সামলানো, সব সেরে বাড়ি ফিরল 9টার পর। তখন আর ধীমানে নেই। তাতার ঘরে বসে কমিক্স পড়ছিল। বাবাকে দেখে ছুটে এসেছে ড্রয়িং স্পেসে। সব ঠিক হয়ে গেছে বাবা, ফাইনাল। ধীমানের শরীর সোফায় এলানো, শান্ত মগজ কোনো শব্দই গ্রহণ করেনি। শ্রাবণী টেবিলে ঠান্ডা জল রাখলো। আহ তাতার, বাবাকে রেস্ট নিতে দাও। এক চুমুকে জলটুকু শেষ করলো ধীমান। বুকের 2-3টে বোতাম খুলে দিল, আড়মোড়া ভাঙল। বাবা আজ এসেছিল? হ্যাঁ, বিকেলে। তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেলেন। আমাকে দিয়ে কি হবে? আশীর্বাদের দিন ঠিক হয়েছে? হয়েছে, সামনের বুধবারের পরের বুধবার। শ্রাবণী সামান্য ইতস্তত করল। বাবা বোধহয় আরো কিছু বলতে চাইছিলেন। কি আর বলবে? ধীমান কাঁধ ঝাঁকালো। টাকা? ছোট ছেলের নতুন চাকরি, জমানো টাকা নেই। তুই বড় ভাই, একমাত্র বোনের বিয়ে দে। আমি বুড়ো মানুষ, কতদিন সামলাবো? কথাগুলো তো মিথ্যে নয়। শ্রাবণী টেবিল থেকে গ্লাস তুলে নিল। আলাদা থাকলেও কিছু দায় দায়িত্ব তো রয়েই যায়। দায় দায়িত্ব না হাতি, শালা বড় হয়ে ফেসে যাওয়া। ধীমান মনে মনে গজগজ করলো, মুখে বলল, রোজগার তো করতেই হয় না, বুঝবে কি করে কত ধানে কত চাল? তাতারের এত কুটকাচালি পছন্দ হচ্ছিল না। অস্থিরভাবে বলল, বাবা আমার কথা শোনো, বাবা, ও বাবা। তাতারকে কোলে টানলো ধীমান। কি বাবা? বাবার কানের কাছে মুখ নিয়ে গেল তাতার। মা জায়গা ঠিক করে ফেলেছে। ধীমান চোখ নাচালো। কোথায়? পৃথিবীর ভেতরে তো। উড়িষ্যা। 2 দিনের জন্য উড়িষ্যা? তোর মা পারেও বটে। তা উড়িষ্যার কোথায়? শিমলিপাল, কেওনঝড়, না একদম চিল্কা? বিদ্রুপটা বুঝলো না তাতার। সামান্য উৎসাহে বলে চলেছে, হলো না, তুমি ফেল। বলতে বলতে দৌড়ে ঘর থেকে একটা হলুদ কাগজ নিয়ে এসেছে। এই দেখো, হোটেলের বুকিং। ছেলের হাত থেকে অলস মুখে কাগজটা নিল ধীমান। ভাঁজ খুলতেই সহসা বিদ্যুৎস্পৃষ্ট। সমস্ত স্নায়ু
মুহূর্তের জন্য বিকল, নিঃশ্বাস বন্ধ, লাল লাল লেখাগুলো চোখের সামনে কাঁপছে আগুনের শিখা হয়ে। ক্যাসুরিনা হলিডে রিসর্ট, চাঁদিপুর। প্রচণ্ড এলাকা জুড়ে শুধু সবুজ আর সবুজ, গাঢ় সবুজ, কালচে সবুজ, ফিকে সবুজ, সার সার বেটে বেটে নারকোল গাছ, আম জাম পেয়ারা কাঁঠাল কাজু, কেয়াঝোর। ডান দিকে একটা বড় দিঘি, গাছগাছালির ফাঁকে ফাঁকে ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু খড়ে ছাওয়া কুঁড়ে ঘর, লাল মোরাম বিছানো সরু সরু রাস্তা সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে এক একটা কুঁড়ে ঘরের দিকে। গাছ আর আগাছায় গোটা চত্বর জুড়ে হালকা অরণ্যের আভাস। তাতার খুশিতে হাততালি দিয়ে উঠল। কোন কুঁড়ে ঘরটায় আমরা থাকবো গো বাবা? ধীমান অটোরিকশার ভাড়া মেটাচ্ছিল। আলগোছে ছেলের চুল ঘেটে দিল। তোর কোন কটেজটা পছন্দ? কটেজ শব্দটা ঠিক মনোপুত হলো না তাতারের। সে এখানে কুঁড়ে ঘরেই থাকতে এসেছে। পালক পালক ভুরু তুলে প্রশ্ন করলো, কুঁড়ে ঘরের ওয়াল তো মাটি দিয়ে তৈরি হয় না বাবা? ঝাঁপ থাকে, দাওয়া থাকে। আরে বাস, তুই এসব কোত্থেকে শিখলি? ঝাঁপ দাওয়া গোপালের মা বলে তো। শ্রাবণী আলতোভাবে শাড়ির আঁচল কুচি ঠিকঠাক করে নিচ্ছিল। মৃদু শাসন করলো ছেলেকে। গোপালের মা নয়, সুমতি মাসি বলো। মায়ের শাসনে তাতারের উচ্ছ্বাস কমল না। ধীমানের হাত চেপে ধরেছে সে। কুঁড়ে ঘরে নাকি বাথরুম থাকে না বাবা, মাঠে পটি করতে হয়। বাইরে থেকে দেখে যেমন লাগে ঘরগুলোর ভিতরটা মোটেই সেরকম নয়। প্রতিটি ঘরই পাকা, রংটাই যা মেটে। ঘরে লাইট, ফ্যান, ইংলিশ খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল সব নাকি নাগরিক সাজসজ্জাই আছে। অ্যাটাচড বাথও। খোলসটাই গ্রাম্য, শুধু শৌখিন গ্রাম্যতা। ধীমান জানে, যা জানে সব কিছুই কি সবসময় বলে ফেলা যায়? ধীমান আর চোখে শ্রাবণীকে দেখে নিল। সামান্য তফাতে সরে জংলা ঝোপের ফাঁক দিয়ে সমুদ্র খোঁজার চেষ্টা করছে শ্রাবণী। কটেজগুলোর পেছনে ঝাউবন, তারপরেই সমুদ্র। সমুদ্র এত কাছে, তবু তার স্বর স্পষ্ট নয় এখনো। খুব ক্ষীণ একটা ধ্বনি শুধু কানে আসে। ওটা কি সমুদ্রের স্বর, নাকি ধীমানের নিজেরই নিঃশ্বাসের আওয়াজ? গাঢ় কিন্তু চাপা। রোগা লম্বা একটা উর্দি পরা বেয়ারা এগিয়ে আসছে, নকুল। ধীমান তাড়াতাড়ি নিজেকে সব প্রতিভ করে নিল। কি গো ভাই, আমার ছেলে জিজ্ঞেস করছে তোমাদের এখানে কটেজে বাথরুম টাথরুম আছে তো? নকুলের চকচকে কালো মুখে বিস্ময় ফুটে উঠে মিলিয়ে গেল। ধীমানের ইঙ্গিত সে বুঝে গেছে। দেতো হাসিতে ভরিয়ে ফেলল মুখ। নিশ্চয়ই আছে স্যার। আপনাদের কত নম্বর কটেজ? দাঁড়াও, মেম সাহেব জানে। ধীমান ডাকলো শ্রাবণীকে। এই বুকিং স্লিপটা দাও তো, অফিসের এন্ট্রিগুলো সেরে আসি। অফিসের বারান্দায় দাঁড়িয়ে ধীমান আরেকবার পিছন ফিরল। না, শ্রাবণীরা এদিকে আসছে না। তাতার পৌঁছে গেছে মার কাছে। ছেলের হাত ধরে পায়ে পায়ে সমুদ্রের দিকে যাচ্ছে শ্রাবণী, চড়া রোদ্দুর মাথায় করে। অফিস রুমে ঢুকে ধীমানের দ্বিতীয়বার পা কেঁপে গেল। কাউন্টারে সেই ফর্সা মোটা গোফওয়ালা লোকটা, অরুণ না বরুণ কি যেন নাম। লোকটা মাথা নিচু করে এক মনে ক্যালকুলেটর টিপে যাচ্ছে। ধীমান গলা খাকারি দিল। এক্সকিউজ মি, একটা বুকিং ছিল, ধীমান বাসু অ্যান্ড ফ্যামিলি। লোকটা মুখ তুলল। আসুন স্যার আসুন, ওয়েলকাম টু আওয়ার রিসর্ট। বুকিং স্লিপ দেখার সময় একটু কি চমকে উঠল লোকটা? কপালে ভাঁজ পড়ল। পেশাদার ভঙ্গিতে জাবদা রেজিস্টার এগিয়ে দিয়েছে সামনে। ফিল আপ করুন স্যার। এই নকুল, 12 নম্বর রেডি আছে তো? লাগেজ পৌঁছে দিয়ে আয়। ধীমান বেশ অস্বস্তি বোধ করছিল। লোকটা শোন দৃষ্টিতে ধীমানের লেখা দেখছে। ধীমান বাসু, মেল, 30, এজ 36। শ্রাবণী বাসু, ফিমেল, এজ 32। অর্চিমান বাসু, চাইল্ড, এজ 6। কপাল, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বেড়ানোর জায়গা থাকতে এই চাঁদিপুরই পছন্দ হলো শ্রাবণীর। কি কুক্ষণে যে ওই মুটকি রঞ্জনাটা বর নিয়ে থেকে গেছে এই রিসর্টেই। শুধু কি থাকা, ফিরে গিয়ে এমন ব্রেন ওয়াশ করেছে বন্ধুর যে নাচতে নাচতে সে একেবারে টিকিট কেটে ফেললো। ধীমান বাধা দেওয়ার অবকাশটুকু পেল না। মার মুখে শুনে শুনে ছেলেরও বায়না, কুঁড়ে ঘরে থাকবো বাবা,
কুঁড়ে ঘরে থাকবো বাবা। ধীমান করবেটা কি? সে তো আর চিৎকার করে বউ বাচ্চাকে বলতে পারে না ওখানে তোমাদের নিয়ে যাওয়া যায় না, ওই সমুদ্রটুকু আমাদের, আমার আর দোলনের। বেজার মুখে খাতা ঘুরিয়ে দিল ধীমান। ঘরে 2টো চা পাঠিয়ে দেবেন তো। এই গরমে চা খাবেন স্যার? বলেন তো ডাব পাঠিয়ে দিই কচি দেখে। লোকটা গলা নামালো। আপনি তো স্যার ডাবই। বললাম তো চা। ধীমান ঈষৎ রূঢ়। দোলন চা খায় না। প্রত্যেকবার এখানে এসে প্রথমেই ডাবের অর্ডার করে থাকে ধীমান। লোকটা ভোলেনি। প্রতিটি বোর্ডারের পছন্দ অপছন্দ নিপুণভাবে জমা রেখে দেয় স্মৃতিতে। এদের বেশি পাত্তা না দেওয়াই ভালো। ধীমান গম্ভীর মুখে বেরিয়ে এলো ঘর থেকে। ছোট্ট একটা মাঠের ওপর 12 নম্বর কুটির, সামনে কয়েকটা কাজু গাছ, তারপরে একটু ঢালু জমি, তারপরেই তার কাটা বেড়া, বেড়ার গায়ে ঝাউ গাছের সারি, সেখান থেকে খাড়া নেমে গেছে বালুতট। বড় বড় পাথর ফেলে সীমারেখা টানা আছে বালুতটে। জোয়ার এলে সমুদ্র আছড়ে পড়ে পাথরের ওপর, ভাটায় চলে যায় প্রায় দৃষ্টিসীমার বাইরে। নকুল ঘর খুলে দিয়ে গেছে। ভেতরে ঢুকতে একটুও ইচ্ছে করছিল না ধীমানের। তার চোখ ঘুরে ফিরে প্রান্ত সীমার কুটিরটার দিকে চলে যাচ্ছে বারবার। 13 নম্বর, 13 নম্বর। ওখানে সমুদ্রের সামনে কোনো ঝাউয়ের আড়াল নেই। সমুদ্র ওখানে সম্পূর্ণ অবারিত, নগ্ন, নির্জন। ধীমান সম্মোহিতের মতো 13 নম্বরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজায় তালা, সম্ভবত কোনো বোর্ডার নেই। তাতে কিছু যায় আসে না ধীমানের। তার কাছে ঘরটা সবসময় উন্মুক্ত। ও ঘরের প্রতিটা খাঁজ, দাগ, কোণ অনুকোণ বড় বেশি চেনা, মুখস্থ। দোলনের শরীর যেমন, দোলনের নির্লোম ফর্সা 2টো পা, দরজার দুপাশে 2টো সিঙ্গেল বেড খাট, ডান দিকের খাটের পায়ের কাছে বাহারি ড্রেসিং টেবিল, ছোট সুন্দর টুল, দোলনের ডান উরুতে কালচে বাদামি জরুল, বাঁ দিকের কোণের দেওয়ালের আলমারি, বাঁ হাঁটুতে ছোটবেলার কাটা দাগ, মাঝের দেওয়ালে চেয়ার টেবিল, টেবিলে নীল জগ, কাঁচের গ্লাস, সোনালি অ্যাস্ট্রে। দোলনের পিঠে পরপর 3টে লাল তিল। 2 খাটের মধ্যিখানে সরু লম্বা চটের কার্পেট। উপর হয়ে শুয়ে থাকা দোলনের শিরদাঁড়ায় রহস্যময় গভীর খাঁজ। চোখ বুজে অনুপুঙ্খ বর্ণনা করে যেতে পারে ধীমান। দেওয়ালে ফুল হাতে হাস্যময়ী জাপানি তরুণী। বাথরুমের শাওয়ারে গোলাপি ঝাঁঝরি। দোলনের গালের টোল। সব কিছু। দোলনের গালের টোল ইদানিং অনেকটা ভরে এসেছে। সম্প্রতি চশমা নেওয়ার পর মুখটা একটু অন্যরকম। শাওয়ারের ঝাঁঝরির রং কি বদলেছে? গোলাপি থেকে শ্যাওলা সবুজ, অথবা গাঢ় নীল? মনে হয় না। 2 বছরে এই রিসর্টের কোনো কিছুই তেমন বদলাতে দেখেনি ধীমান, ভিতরে বাইরেও। সামান্য কাঁটাতারের বেড়াটাও প্রথম দিনের মতো ভাঙা ভাঙা। একটা জায়গায় তো পুরো খুলে পড়েছে। ওই কাঁটাতারের ফাঁক দিয়ে প্রথমবার সমুদ্রে নেমেছিল দোলন। লাফিয়ে পাথরে নামতে গিয়ে পা কেটে গিয়েছিল অনেকখানি। হয়তো প্রথমবার বলেই ধীমান খুব চোটপাট করেছিল ম্যানেজারের ওপর। কাঁটা তারটা আপনারা সারাতে পারেন না? ওটা ঠিক মতো বাঁধা থাকলে লোকজন ওখান দিয়ে নামতেও পারে না, অ্যাক্সিডেন্টেরও চান্স কম। লোকটা বলেছিল। এটা কি বললেন স্যার? সমুদ্রে যাওয়ার গেট তো আছেই, সেখান দিয়ে না গিয়ে বাঁকা পথে যাবেনই বা কেন? তা সত্যি, একটা গেট আছে বটে, কাঠের। সেই গেট ধরেই এখন দাঁড়িয়ে আছে শ্রাবণী। তার শাড়ির আঁচল প্রমত্ত হাওয়ায় পতাকার মতো উড়ছে। শ্রাবণীর পাশে তাতার। তাতারের গা ঘেঁষে একটা সাদা কালো নেড়ি কুকুর। কুকুরটা লেজ নাড়ছিল। জ্যৈষ্ঠের খুনে রোদ্দুরে ঝলসানো ছবির মতো লাগছে দৃশ্যটা। ধীমান ফিরল। এই ঝাঁ ঝাঁ রোদে ছেলেটাকে ওভাবে দাঁড় করিয়ে রাখে? অসুখ বিসুখ করে যাবে না? এতটুকু যদি বোধগম্যি থাকে শ্রাবণীর। 12 নম্বরের সামনের ঘাসের ওপর দাঁড়িয়ে গলা চড়ালো ধীমান। তাতার, এই তাতার, আর রোদ্দুরে নয়, চলে এসো। সমুদ্র বেশ দূরে সরে গেছে। ঢেউয়ের শব্দ প্রায় নেই। আশেপাশে মানুষজনও চোখে পড়ে না। বিজন রোদ্দুর পেরিয়ে ধীমানের ডাক সহজেই পৌঁছে গেল ঝলসানো ছবিটার কাছে। রোদ মারিয়ে ফিরছে তাতার, লাফিয়ে লাফিয়ে। পেছনে শ্রাবণী, ধীর। ধীমানের কাছে এসে
উত্তেজনায় হাঁপাচ্ছিল তাতার। বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে সমুদ্রের দিকে। বাবা, আমরা এই সমুদ্রে চান করব? খড়ে ছাওয়া বারান্দায় খান দুয়েক বেতের চেয়ার, একটা ইজি চেয়ারও। ধীমান ইজি চেয়ারে বসলো। হ্যাঁ, তবে আজ নয়, কাল সকালে। কেন আজ নয়? কেন দেখছো না এখন সমুদ্র চলে যাচ্ছে? কাল সকালে বড় বড় পা ফেলে আমাদের কাছে চলে আসবে, তখন নামবো আমরা। এমা, সমুদ্রের আবার পা থাকে নাকি? থাকেই তো, ঢেউগুলো তো পা। তা এখন চলে যাচ্ছে কেন? ইচ্ছে, যখন ইচ্ছে কাছে আসবে, যখন ইচ্ছে চলে যাবে। কেন? সমুদ্র এরকম কেন? বললাম যে ইচ্ছে, মুড। তবে যে মা বলল সমুদ্রটা এখানে একটা খাড়ির মতো, পাড় ভেঙে ভিতরে চলে এসেছে। জোয়ারের জল বাড়লে এগিয়ে আসে, ভাটায় চলে যায়। খাড়ি, জোয়ার, ভাটা এভাবে সমুদ্রকে দেখতে অভ্যস্ত নয় ধীমান। তার কাছে সমুদ্র সমুদ্রই, অনন্ত বিশাল আনন্দ, একটা কল্পনা। পায়ের উপমাটা অবশ্য দোলনের। দোলন ধীমানের চেয়েও বেশি কল্পনাপ্রবণ। শ্রাবণীর এতটুকু কল্পনা শক্তি নেই। সব রঙিন কল্পনাকেই শ্রাবণী ঘুরিয়ে ফিরিয়ে যুক্তির পাতায় নিয়ে আসতে চায়। বিরস মুখে ছেলেকে কোলে টানলো ধীমান। তোমার মা যা বলছে সেটাই ঠিক। সঙ্গে সঙ্গে প্রশ্নের উৎসাহ বেড়ে গেছে তাতারের। সমুদ্রের রং এখানে এমন ঘোলা কেন বাবা? সমুদ্রের রং তো নীল হয়। এখানেও নীল হয় শীতকালে। বলতে গিয়েও হোঁচট খেলো ধীমান। শ্রাবণী পাশের চেয়ারে বসে আঁচলে ঘাম মুছছে। ধীমান কথাটা ঘুরিয়ে নিল। সমুদ্র সব জায়গাতেই শীতকালে বেশি নীল। শ্রাবণী বলল, আমার কিন্তু বাপু এই সমুদ্রটাই বেশি ভালো লাগছে। নীল সমুদ্র যেন বড় বেশি ছবি ছবি। ধীমান সাবধান হয়ে গেছে। খানিকটা তেল দেওয়ার ভঙ্গিতে বলল, তোমার রঞ্জনার এই একটা টেস্টের তারিফ করা যায়। জায়গাটা মার্ভেলাস। বাধা ধরা হোটেল বিল্ডিং এ না থেকে সুন্দর আলাদাভাবে থাকা। গিজগিজে ভিড় নেই, দীঘাপুরীর মতো। কি আরাম। শ্রাবণী ঘরে যাচ্ছিল, দরজায় দাঁড়ালো, তরল স্বরে বলল, না এলে এমন স্বর্গ তুমি মিস করতে তো। চা এসে গেছে। নকুল নয়, টেরা মেঘনাথ পট থেকে চা ঢেলে দিল দুজনকে। আপনাদের মিলটা বলে দেবেন স্যার? মেঘনাদের মুখের দিকে তাকালো না ধীমান। কি পাওয়া যাবে? ফিশ, চিকেন? আমি চিকেন খাবো বাবা। তাহলে 3টে চিকেনই বলে দিই, কি বলো? শ্রাবণী কাপ হাতে বাইরে এলো। আমি মুরগি খাবো না, মাছ। জানা কথা, শ্রাবণীর সঙ্গে ছোটখাটো পছন্দগুলো আর মিলতে চায় না আজকাল। ধীমান যদি মাখন চায়, শ্রাবণী চাইবে জ্যাম জেলি। শ্রাবণী দেওয়ালে ক্রিম রংটা চাইলে হালকা নীল ভালো লাগতে থাকে ধীমানের। একমাত্র ছেলের সঙ্গেই ধীমানের যা মতের মিল। ওই ছেলের টানেই না শ্রাবণীর সঙ্গে সম্পর্কটা জিইয়ে রাখা। মেঘনাদ অর্ডার নিয়ে চলে যাচ্ছিল। কি ভেবে দাঁড়িয়ে পড়ল। খাবার কি রুমেই দিয়ে যাব স্যার? কেন রুমে কেন? তোমাদের ডাইনিং হল আছে না? সে তো আছেই। মেঘনাদের মুখ হাসি হাসি। অনেকে তো রুমে খাওয়া পছন্দ করে, তাই বলছিলাম। মেঘনাদের হাসিতে কি বিদ্রুপ? ধীমানের কান মাথা ঝাঁঝা করে উঠল। শেষে বেয়ারা বাবুর্চিদের খোঁচাও হজম করতে হবে তাকে। অকারণে রুক্ষ হলো ধীমান। অনেকে পছন্দ করতে পারে, আমরা করি না, বুঝেছো? মেঘনাদ কথাটা বুঝলো, রুক্ষতাটা নয়। একইভাবে হাসছে। কটা নাগাদ খেতে আসছেন স্যার? শ্রাবণীর চোখে কৌতুক। কেন গো, সেই জেনে তবে রান্না বসাবে? আমরা ছাড়া আর কোনো বোর্ডার নেই বুঝি? তেমন আর কই, গত সপ্তাহে সব ফুল ছিল। আজ 3, 5, 7, 8, 11 ছাড়া সব ফাঁকা। কাল অনেকে আসবে। গুম গুম একের পর এক কয়েকটা চাপা আওয়াজ হলো। তাতারের চোখ পলকে গোল গোল। কিসের শব্দ বাবা? সমুদ্র পাড় ভাঙছে? দূর বোকা। শ্রাবণী হেসে ফেলল। এখানে মিলিটারির গোলাগুলি টেস্ট হয়। সব ফাঁকা জায়গায় পরীক্ষা করে দেখা হয় কোন গোলা কত দূর যায়। আগুন জ্বলে? কে জানে, হয়তো জ্বলে, হয়তো জ্বলে না। শ্রাবণী ঘরে চলে গেল। তাতার ঢাল বেয়ে নেমে গেছে কাঁটাতারের কাছে, 13 নম্বরের সামনে। 2 হাতে লগবগে খুঁটিটা ধরে নাড়াচ্ছে প্রাণপণে। একটা কাঠঠোকরা
অনেকক্ষণ ধরে একটানা শব্দ বাজিয়ে যাচ্ছে। পাশের ঝাঁকড়া গাছেই কোথাও লুকিয়ে আছে পাখিটা। দেখা যায় না তাকে, শুধু শব্দ শোনা যায়, ঠক 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 ঠক। শ্রাবণী ঘরে ঢুকে টুকটাক গোছানোর কাজ সারছে। সাবান, শ্যাম্পু, তোয়ালে, চিরুনি রাখলো জায়গা মতো। ধীমানের পাজামা পাঞ্জাবি বিছানার ওপর, তাতারের জামা প্যান্টও। শাড়ি জামা কাঁধে ঝুলিয়ে বারান্দায় এলো। তাতার, চান করবে এসো। বাবা থাকলে তাতার মার কথা কানেই তোলে না। শ্রাবণী আবার ডাকলো, তাতার তাতার, 1টা বাজে, আর হুড়োহুড়ি নয়। ধীমান ঝাউবনের ফাঁক দিয়ে সমুদ্র দেখছিল। সমুদ্র খুব দ্রুত পিছোচ্ছে। মধ্যাহ্ন সূর্যের দাপটে চতুর্দিক কেমন ধোঁয়া ধোঁয়া। এক টানা তাকিয়ে থাকলে ঘোর লেগে যায়। সজোরে মাথা ঝাঁকিয়ে ঘোরটা কাটালো ধীমান। যাও না, নিজে গিয়ে ধরে নিয়ে এসো না। কাটায় হাত পা কাটবে যে, এই কদিন আগে কাঁচে পা কেটে এলো। ওমা, তোমার মনে আছে? শ্রাবণী হঠাৎই যেন থমকেছে। ধীমান চুপ করে গেল। ছেলের কিছু হলে শ্রাবণীকে একাই ছোটাছুটি করতে হয়, সে স্কুলেই হোক আর ডাক্তারখানায়। সে কথাটা আকারে ইঙ্গিতে মাঝে মাঝেই ধীমানকে স্মরণ করিয়ে দেয় শ্রাবণী। ধীমান গায়ে মাখে না, কিন্তু এই মুহূর্তে কথাটা বুঝি একটু বিঁধল তাকে। পিছনে 8 আর 7 কটেজ, দুটোতে এক দঙ্গল লোক ফিরছে কোত্থেকে। হঠাৎ হই হই কোলাহলে পাশের গাছের কাঠঠোকরাটা চমকে থামলো। এতক্ষণে নির্জনতা ছিঁড়ে গেছে। শ্রাবণী তাতারকে ধরে এনে দাঁড়িয়েছে সামনে। ওই কটেজটা কি দারুণ, তাই না গো? সামনেটা পুরো ফাঁকা, ঘর আর সমুদ্র, মাঝখানে আর কিচ্ছু নেই। ধীমান প্রাণপণ চেষ্টায় 13 নম্বরের দিকে উদাস তাকালো। তবে একটু বেশি ফাঁকা। ওটা তো খালি আছে, দেখো না ম্যানেজারকে বলে ওখানে শিফট করা যায় কিনা। রাত্রির বেলা ভীষণ ভালো লাগবে। দূরে আবার গোলা পতনের শব্দ। ধীমানের গলা কেঁপে গেল। না, অত ফাঁকা ভালো না, রাতে সাপ খোপ বেরোতে পারে। দোলনের সঙ্গে ধীমানের পরিচয় তেমন নতুন নয়, আবার খুব পুরনোও নয়। ধীমানদের অফিসের ফ্লোরেই LICর একটা ব্রাঞ্চ আছে, সেখানে প্রায়ই আসতো দোলন, বছর 3 আগে। লিফটে, করিডোরে, গেটে বেশ কয়েকবার চোখ পড়েছিল ধীমানের। চোখ পড়ার মতোই চেহারা, বাঙালি মেয়েদের তুলনায় দীর্ঘাঙ্গী, ছিপছিপে কিন্তু ভরাট স্বাস্থ্য, স্নিগ্ধ মুখশ্রী, টানা টানা চোখ, মসৃণ ত্বক। বয়স বড় জোর 24-25, একবার তাকালে দ্বিতীয়বার চোখ চলে যাবেই। সুযোগ বুঝে একদিন আলাপও করে ফেললো ধীমান। কিছু মনে করবেন না, আপনাকে প্রায় এসে দাঁড়িয়ে থাকতে দেখি। আপনার কি কোনো পলিসি টলিসি আটকে আছে? সুন্দরী মেয়েরা সাধারণত নিজেদের সম্পর্কে যথেষ্ট সচেতন থাকে, রাস্তাঘাটের আগ্রহী পুরুষদের সম্পর্কেও। কিন্তু দোলন সেদিন বড় বিষণ্ণ ছিল, অন্যমনস্ক, আপন মনেই বলে ফেলেছিল, রোজই এসে ফিরে যাচ্ছি। রোজই কিছু না কিছু নতুন কাগজ চায়। ম্যাচিওরড পলিসি না, অ্যাক্সিডেন্ট ক্লেম। মেডিকেল সার্টিফিকেট চাইলো, দিলাম। হসপিটালের কাগজপত্র নিল, এখন বলছে ওসবে হবে না, নিজেরা মেডিকেল বোর্ড বসাবে। দোলনের স্বরে এমন কান্নার আভাস নাড়া খেয়ে গিয়েছিল ধীমান। উদ্বিগ্ন মুখে বলেছিল, আমার এখানে 2-3 জন চেনা আছে, বলেন তো কথা বলে দেখতে পারি। কাজ হবে বলে মনে হয় না, শেষ পর্যন্ত বোধহয় বাবাকে আবার টানাটানি করতে হবে। আপনার বাবা? স্পাইনাল কর্ড ভেঙে গেছে বাস থেকে পড়ে। দোলনের চোখের কোণে অশ্রুবিন্দু টলটল। আর কোনোদিন বাবা বিছানা ছেড়ে উঠতে পারবে না। তরঙ্গহীন বিস্তীর্ণ জলরাশির দিকে উদাস তাকালো ধীমান। কেন যে সেদিন সেই অশ্রুবিন্দু দেখে ফেলেছিল সে, না দেখলে হয়তো জীবনের ধারাটা একই খাতে বয়ে যেত। অফিস, সংসার, স্ত্রী, পুত্র, একঘেয়ে, ভ্যাদ ভ্যাদে। বিকেলে সমুদ্র বহু বহু দূরে সরে গেছে, পড়ে আছে শুধু একটা শান্ত জলস্তর। এখন অগভীর, কোথাও পায়ের চেটোটুকু ডোবে, কোথাও গোড়ালি, কোথাও হাঁটু। দিকহীন বাতাসে জলস্তর কাঁপছে মৃদু মৃদু। ভেজা বালি কখনো পাথরের মতো কঠিন, কখনো বা পিছল কাদা। কিনারার কাছে পরপর কয়েকটা কালো খুঁটি, জলে আধডোবা। খুঁটিতে বসে সমুদ্রকে পাহারা দিচ্ছে গোটা কয়েক স্থির বক। তাদের ডানায় পড়ন্ত সূর্যের আলো,
তাতার আর শ্রাবণী হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেছে। তাতার মাঝে মাঝে লাফিয়ে জলে চলে যাচ্ছে, দৌড়তে দৌড়তে ফিরছে বালিতে। শ্রাবণী কোমর নুইয়ে ঝিনুক কুড়িয়ে চলেছে ক্রমাগত। অসংখ্য ঝিনুক ছড়িয়ে আছে সিক্ত বেলায়। বড়সড় একটা কালচে কাঁটার কঙ্কাল কুড়িয়ে তাতার দৌড়ে এলো। এটা কি বাবা? ধীমান ভালোভাবে নিরীক্ষণ করলো। বোধহয় শঙ্কর মাছ। শঙ্কর মাছের তো লম্বা লেজ থাকে, চাবুক হয়। ধীমান হাসলো। চাবুকটা খসে গেছে। আমি ওটা বাড়ি নিয়ে যাব বাবা। ইস! ধীমান নাক কোচকালো। পচা গন্ধ বেরোচ্ছে। কটেজে নিয়ে গেলেই পিঁপড়ে লেগে যাবে। না, আমি এটা নিয়ে যাব, রোদ্দুরে শুকিয়ে নেব। কঙ্কালে লেগে থাকা পচা গলা অবশেষ শুধু শুকিয়ে নিলেই শুদ্ধ হয় না, পচা অংশ নির্মম হাতে ছেঁচে ফেলে দিতে হয়। এটা নিয়ে তুই কি করবি? এটা আমার কালেকশন। আমি এটা রং করে ডাইনোসর বানাবো। গোল গোল দুটো চোখ, ধারালো মাঝখানটা নাক। তাতার বকবক করে চলেছে তো চলেছেই। ধীমান শুনছিল না। নিজেকে বড় ক্লান্ত লাগছিল ধীমানের। দুপুরের খাওয়া দাওয়ার পর তাতার আর শ্রাবণী ঘন্টাখানে ঘুমিয়ে এখন তরতাজা। ধীমান শুতে পারল না এক ফোঁটাও। চোখ বুঝলেই সামনে দোলন, 13 নম্বর ঘর। ধীমান দাঁড়িয়ে পড়ল। এই, তোর মাকে জিজ্ঞেস করতো আর কতদূর হাঁটতে হবে? ঠ্যাং তো ছিঁড়ে গেছে। তাতার দৌড়ে গিয়ে থমকে গেল। ঝাউবনের ফাঁক দিয়ে এক পাল গরু নেমে আসছে জনমানবহীন সৈকতে। তাদের গলার ঘন্টি এলোমেলো বেজে উঠল টুং টুং। গরুগুলোকে সন্তর্পণে পার হলো। তাতার মার কাছে পৌঁছেছে। সেখান থেকে চেঁচালো, মা বলছে আরো যাবে, মোহনা পর্যন্ত। রাগে ধীমানের ব্রহ্মতালু জ্বলে গেছে। সেই 4টে থেকে হাঁটা শুরু হয়েছে, এখন 5টা 10। কত দূরে মোহনা তার ঠিক নেই, তবু হাঁটতেই হবে। কোথায় এখন সে সমুদ্রের ধারে দোলনের কাঁধে মাথা রেখে বসে থাকবে তা নয়, এই ঢ্যাঙস ঢ্যাঙস হাঁটা। দোলনের অবশ্য খুব ইচ্ছে ছিল এবার জঙ্গলে যাবার, কাঁকড়া ঝোড়, শাল মহুয়ার বনে। হঠাৎ হঠাৎ হারিয়ে যাবে দোলন। বড় বড় পাতার ফাঁক দিয়ে শো শো হাওয়া বইবে। শুকনো পাতা মারিয়ে শব্দ করে দৌড়বে ধীমান। গাছের আড়াল থেকে তাই দেখে ঝর্ণা হয়ে দোলন হাসিতে ভেঙে পড়বে। ভাবতেই শরীর জুড়ে রোমাঞ্চ। ওই যে উদ্দেশ্যহীন বাধা বন্ধনহীন দৌড়, তার উত্তেজনা কি তীব্র তা শ্রাবণী কোনো দিনই বুঝবে না। শ্রাবণী না হয় নেহাতি উত্তাপহীন, মামুলি। এ উত্তেজনার অর্থ ধীমানই কি চায় পুরোপুরি বোঝে? বুঝলে কি পরিণতিহীন সম্পর্ক টিকে থাকে এতদিন? না, ধীমান নিজেই নিজের চিন্তাটাকে মানতে পারল না। পরিণতি না থাক, সুখ আছে, রহস্য আছে। রহস্যই তো অদৃশ্য তন্তুতে বেঁধে রাখে সম্পর্ককে। রহস্য ছিঁড়ে গেলে পুরুষের কাছে নারী ম্যারম্যারে জোলো। সেই রহস্য এখনো টিকিয়ে রাখতে পেরেছে দোলন, শ্রাবণী পারেনি। তাছাড়া দোলনের সংশয়হীন নির্ভরতাকে ধীমান অস্বীকার করবেই বা কি করে? পঙ্গু বাবা, আধপাগলা মা, ছোট ছোট ভাই বোন নিয়ে দোলন যখন অকুল পাথারে, তখন কে তার পাশে দাঁড়িয়েছিল? ধীমান। ধীমানই তো, কোনো রকম প্রত্যাশা ছাড়াই নিজের অফিসের কন্ট্রাক্টরদের ধরে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে দোলনের। ছোট্ট চাকরি, তবু পা ফেলে দাঁড়ানোর মাটি তো বটে। দোলনের বাবার নিয়মিত চিকিৎসার ব্যবস্থা করেছে, ছোটাছুটি করে জীবন বীমার টাকা উদ্ধার করেছে, ভাই বোনদের লেখাপড়া চালিয়ে যাওয়ার নিশ্চয়তা দিয়েছে। এসব কি কম কথা? বিনিময়ে সে দোলনের কাছে কিছুই চায়নি। একটু সঙ্গ, একটু বন্ধুত্ব, এক চিলতে নীল আকাশ, ব্যাস। ধীমান দোলনকে প্রথম চুমু খেয়েছিল আলাপের 6 মাস পরে, দোলনদেরই বেহালার বাড়িতে। আগ্রাসী পুরুষের মতো নয়, ভীরু প্রেমিকের মতো। তারও অনেক পরে, প্রায় বছর দেড়েকের মাথায় দোলন বলেছিল, আমাকে কদিনের জন্য একটু বেড়াতে নিয়ে যাবে? খোলা হাওয়ায়, কোনো ফাঁকা জায়গায়। এই দম বন্ধ পরিবেশে আমি হাঁপিয়ে উঠেছি। ধীমানের শরীরে মাদল বেজে উঠেছিল। তাতার হওয়ার পর থেকে ধীরে ধীরে শ্রাবণী তখন শুধুই অভ্যেস, বর্ণহীন স্বাদহীন পানীয় জলের মতো। ছোট ছোট কামনা বাসনাগুলোই বা শ্রাবণীর কাছে সেভাবে মেটে কই। তবু ধীমান মাথা হারায়নি।
আমার সঙ্গে বেড়াতে যাওয়ার পরিণাম জানো? জানি। দোলন জোরে নিঃশ্বাস নিয়েছিল। তুমি আমায় গপ করে খেয়ে ফেলবে। তারপর ধীমানের রক্তে লক্ষ পিঁপড়ের ওঠানামা। তার আর পর নেই। আমি অত ভাবতে পারি না। ভাবতে হয় তুমি ভাবো। আমার বাবা মা কি মনে করবে? ভাই বোনেরা, তাদের তো তুমি কবেই গিলে বসে আছো। তুমি তাদের কাছে ভগবানের মানুষ এডিশন, অবতার নাম্বার 11। তখনই চাঁদিপুর প্রথমবার। শরীরের স্বাদ পেলে আর কি তাকে বেঁধে রাখা যায়? দু একবার লুকিয়ে চুরিয়ে ডায়মন্ড হারবার, ফুলেশ্বরের বাংলো অথবা কলকাতারই কোনো হোটেলের নিবৃত্তি। আর বারবার এই চাঁদিপুর, ওই বাধা ধরা 13 নম্বর কটেজ। একটু সময় কুড়িয়ে পেলেই শান্ত নির্জন এই একটেরে কুটিরটি কি যে ভয়ঙ্কর ভাবে টানে ধীমানকে। রাত বাড়লেই এই কুটির ক্রমশ বিচ্ছিন্ন দ্বীপের মতো মায়াবী হয়ে ওঠে। এক টানা সমুদ্রের ডাক, ঝিঝি পোকার শব্দ, তার নোনতা বাষ্প চাঁদের আলোয় মাখামাখি হয়ে উঠতে থাকে কুটিরের চারপাশে। দোলন বলে, তুমি কিন্তু এই কটেজটাতে অবসেসড হয়ে যাচ্ছ। দোলনের আর্দ্র মুখ থেকে নুনটুকু মুছে নেয় ধীমান। তুমি এখানে জোরে নিঃশ্বাস নাও, একটা অন্য পৃথিবীর গন্ধ পাবে। দোলন খিলখিল হাসে, শ্বাস টানে জোরে জোরে। পাচ্ছি আষ্টে গন্ধ। আরো জোরে নিঃশ্বাস নাও। পাচ্ছি ঘামের গন্ধ। আরো জোরে শ্বাস টানতে গিয়ে দোলনের শরীর বেলুনের মতো ফুলে ওঠে। পাচ্ছি বিপদের গন্ধ। বিপদ কিসের? কটেজ নাম্বার মনে রেখো মশাই, আনলাকি 13। শ্রাবণী দূর থেকে হাত নেড়ে ডাকছে ধীমানকে। ধীমান গলা ফাটিয়ে চেঁচালো, কি? হু হু বাতাস ছুটে আসছে সাগর থেকে। বাঁ দিকের ঝাউ বনে আছড়ে পড়ে ঢেউয়ের মতো ভেঙে ভেঙে যাচ্ছে। ভাঙা বাতাস টলমল করছে পারে। বাতাসের ওপার থেকে শ্রাবণীর গলা শুনতে পেল না ধীমান। শ্রাবণী তাতার এক বাঁকের আড়ালে উধাও। দীর্ঘ পথ ফুরিয়ে এলো। সমুদ্রকে পাশে রেখে সামনে এখন বিশাল চওড়া এক চর, অন্য ধারে ছোট ছোট বালিয়াড়ি। ঝাউবন দূরে সরে গেছে। আরো সামনে চরের বুকে রূপলি পাতের মতো শুয়ে আছে বুড়িবালাম। এদিকটা ধীমান আগে কোনোবার আসেনি, আসার সময়ও হয়নি। যখন বাইরে সমুদ্র, ঘরে সমুদ্র, তখন কে ছোটে মোহনা খুঁজতে। আরও কিছুটা এগিয়ে বাঁকটুকু পেরোতেই ধীমান সম্পূর্ণ স্থানুবধ। বালির বুকে যত দূরে চোখ যায় শুধু লাল ফুলের বাগিচা। ফুল নয়, কাঁকড়া, হাজারে হাজারে, লাখে লাখে লাল কাঁকড়া ফুল হয়ে ফুটে আছে বালির বুকে। ধীমান মুগ্ধ চোখে দৃশ্যটা দেখছিল। এত হেঁটেও তাতারের প্রাণশক্তি নিঃশেষ হয়নি। সে এক বিচিত্র খেলায় মেতে উঠেছে। কাঁকড়াগুলোর দিকে এক পা এগোয়। সামনের এক রাশ লাল ফুল বালিতে মিলিয়ে যায়। একবার পা এগোলো, আবার এক পা এগোলো, আর একটা ঝাঁক নেই। আর এক পা এগোতে পিছনের ফুলেরা আবার ফুট ফুট ফুটছে বালিতে। সামনের লাল ফুল মুখ লুকোলো। তাতার যেদিকে ছোটে মিলিয়ে যায় রক্তকুসুম, অন্যদিকে জেগে উঠে ঝাঁকে ঝাঁকে। পলকের জন্য ধীমানের বুক কেঁপে উঠল। কাদের ওভাবে তাড়া করে বেড়ায় তাতার? কাঁকড়া নাকি মনের কয়েকশো কোটি সুপ্ত কামনা বাসনা? সামান্য বিপদের গন্ধ পেয়েই আড়ালে লুকোয়, সুযোগ পেলেই আচ্ছন্ন করে রাখে গোটা মনকে। দূর দূর, কামনা বাসনা যদি নাই থাকে তবে এই জীবনটাকে টেনে নিয়ে যাওয়ার মানে কি? এক জায়গায় বাসনারা চাপা পড়ে গেলে অন্যত্র তো ফুটে বেরোবেই। এত ভয়, এত ধুকপুকুনি বা কিসের? একজনকেই সারা জীবন ভালোবেসে যেতে হবে এমন দাসখত কোথাও লিখে দেয়নি ধীমান। মানুষের মনকে অত নিয়মে বাঁধা যায় না। শ্রাবণীকে সে বঞ্চিত করেনি, পূর্ণ নিরাপত্তা দিয়েছে, সামাজিক অঙ্গীকার পালন করে চলেছে। তারপরেও যদি তার মনে আরেক নারীকে ভালোবাসার মতো জায়গা থাকে, সেটা তার অপরাধ নয়, হৃদয়ের বিশালতা। দুহাত ছড়িয়ে ধীমান শরীরের আর্ম ভাঙল। মনেরও ক্লান্ত পা দুটোকে সতেজ করতে থেবড়ে বসে পড়ল বালিতে। শ্রাবণী ছেলেকে ডাকলো, আর গায়ে বালি মাখতে হবে না, এসো এবার ফিরবো।
ধীমান অসহিষ্ণু মুখে বলে উঠল, আমার আর ক্ষমতা নেই, আমি হেঁটে ফিরতে পারবো না। শ্রাবণীও অবসন্ন। ধীমানের কথা লুফে নিল সে। ওই পাশে তো আলো দেখা যাচ্ছে, ওখান থেকে রিক্সা টোটো পাওয়া যাবে না? শখ করে এসেছো, এবার ঠেলা বোঝো। শ্রাবণীর অসহায় স্বরে ধীমান একটু মজাই পেল। সে জানে পিছনে একটা বাজার আছে, মাছের আড়ত। একবার সন্ধেবেলা দোলনকে নিয়ে অটোরিকশা করে বাজারটায় এসেছিল চিংড়ি মাছ কিনতে। নিজে থেকেই একটু বেপরোয়া হলো ধীমান। চলো, ওই বাজারে অটো পাওয়া যাবে। পরক্ষণেই ঢোক গিলেছে, ম্যানেজার বলেছিল। ফেরার পথে বাবা মার মাঝখানে ঘুমিয়ে পড়েছে তাতার। অন্ধকারে ভাঙাচোরা রাস্তা ধরে টলতে টলতে যাচ্ছে অটোরিকশা। হেডলাইটের আলোয় যেটুকু আলোকিত হয় সেটুকু রাস্তায় দেখতে পাচ্ছিল ধীমান। দুধারে ঘন কালো কেয়া ঝোপ। বাজারের আষ্টে গন্ধ এখনো তাড়া করে আসছে গাড়িটাকে। দূরে বড় বরফ কারখানাটার আলো ঝলমল করে উঠল। সেদিকে তাকিয়ে বহুক্ষণ পর একটা সিগারেট ধরানোর চেষ্টা করলো ধীমান। পারছে না, দমকা হাওয়ায় আগুন জ্বলেই নিভে যায়। পর পর কয়েকটা কাঠি নষ্ট হলো। তবু চেষ্টা করছে ধীমান। সিটে মাথা ঠেকিয়ে শ্রাবণী চুপচাপ বসে আছে। হঠাৎ বলে উঠল, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। ধীমানের হাত থেকে দেশলাইটা খসে পড়ে গেল। শ্রাবণী দেখেও দেখল না, তার চোখ বাইরে স্থির। রূপলী নদী অন্ধকারে আবার ফিরে এসেছে পাশে, সঙ্গে সঙ্গে চলেছে। মাঝে মাঝে নদীতে আলোর বিচ্ছুরণ। নদী জলে থই থই রূপলী পাত এখন দুঃখী। ছলো ছলো শ্রাবণী নদী দেখছিল। 7 নম্বর কটেজের সামনে রাতের আসর জমজমাট। 2 মেয়ে জামাই, বাপ মা, 2-3টে গুড়ি গুড়ি বাচ্চা কিচমিচ করে চলেছে সমানে। তাদের সঙ্গে শ্রাবণীও। শ্রাবণীকেও পাকড়াও করে বয়স্ক ভদ্রলোক হাত পা নেড়ে কি সব বলছে। সকলে হেসেই খুন। মত্ত বাতাস ঝিম মেরে আছে সহসা। সঙ্গে সঙ্গে একটা সামুদ্রিক গরম ঝাঁঝিয়ে উঠেছে। ভ্যাপসা চিটচিটে। ধীমান বারান্দায় বসে ঘামছিল। যতটা না গরমে তার চেয়েও বেশি পরিশ্রমে। তাতার একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগায় সাধ্যি কার? এই ছেলেকে কোলে করে ঘরে ফেরা, টানতে টানতে তাকে ডাইনিং হলে নিয়ে যাওয়া, সেখান থেকে কাঁধে করে এনে বিছানায় ফেলা। বাপস! তাতার কি আর আগের মতো ছোট্টটি আছে যে ধীমান তাকে নিয়ে অবলীলায় ঘুরে বেড়াবে? ধীমান সামনের ঘাসে ইজি চেয়ারটা নামিয়ে নিল। অদূরে কালি মাখা ভূতের মতো নিঝুম দাঁড়িয়ে 13 নম্বর কুটির। সেই দিক থেকে জোর করে মুখ ফেরালো ধীমান। একটা সিগারেট ধরালো। শরীর মন সহজ করতে চাইছে। আবার শ্রাবণীর হাসি, বেশ জোরে। এত জোরে শ্রাবণীর হাসি বহুকাল শোনেনি ধীমান। কি এত আড্ডা হচ্ছে? ধীমানকে ছেলের পাহারায় বসিয়ে সেই যে কাটলো, আর কোনো হুঁশ নেই। নতুন করে বুকের কাঁটাটা খচখচ করে উঠল ধীমানের। তখন শ্রাবণী কি বলতে চাইছিল, একবার যখন বলতে গিয়ে থেমে গেছে, তখন ধীমান যেচে জিজ্ঞেস না করলে কথাটা আর বলবেই না। শ্রাবণীর স্বভাবটাই এরকম, ভয়ঙ্কর চাপা। এত চাপা যে ধীমানের কখনো কখনো ভীষণ অস্বস্তি হয়। ধীমানের সঙ্গে বিয়েটা শ্রাবণীর বাবা মা প্রথম দিকে মেনে নেয়নি। বলতে গেলে প্রায় এক কাপড়েই চলে এসেছিল শ্রাবণী। তবু কোনো দিন বাবা মার জন্য তাকে মন খারাপ করতে দেয়নি ধীমান। হয়তোবা করেছে, ধীমানের সামনে নয়। অথচ শ্রাবণী ছিল বাবা অন্ত প্রাণ। সেই বাবার সঙ্গে সে দেখা করতে গেল বিয়ের 1.5 বছর পর, বাবার হার্ট অ্যাটাকের খবর শুনে। এটাকে কি চাপা স্বভাব বলে, না জেদ? ধীমানের ঠিক মাথায় ঢোকে না। নকুল জগে রাতের জল দিতে আসছে। ধীমানকে দেখে চুপ করে দাঁড়িয়ে পড়ল। ধীমান আড়ে তাকালো, কিছু বলবে? লাগবে নাকি স্যার? নকুল মাথা চুলকোলো। ছোট্ট আছে একটা, ফরেন। নকুলকে ধমকাতে গিয়েও সংযত হলো ধীমান। সে নিয়মিত মদ খায় না, কিন্তু এখানে এলে ওটা তার চাই। দোলনও চুমুক দেয় তার গ্লাস থেকে। নেশায় দুজনেরই চোখ অল্প অল্প জড়িয়ে আসে। বিবেক সাফ হয়ে যায়। স্যাঁতস্যাঁতে হাওয়ায়
নেশা আরও জেকে বসলে বাইরের কাঁটা তার মৃদু দোল খেতে থাকে। সমুদ্র, আকাশ, পৃথিবী অলৌকিক মায়ায় ভরে যায়। যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও কোনো শোক নেই, সমস্যা নেই, দুশ্চিন্তা নেই, জটিলতা নেই। আছে এক ছেদহীন অপার্থিব আনন্দ। সে তার শরদের ঝালা, বাঁশি নূপুরের অনুরণ, কামনায় টনকে দুটো শরীর। সে নেশা কি এখন চলে? ছেলে বউ নিয়ে গেরস্থর মতো বেড়াতে এসে? নকুলের প্রাপ্য বকশিসটা চুকিয়ে দিল ধীমান। চাপা গলায় বলল, না, তুমি যাও। যাওয়ার সময় মেম সাহেবকে ডেকে দিয়ে যেও। শ্রাবণী মিনিট কয়েকের মধ্যে ফিরেছে। ঘরে উকি মারল একবার। বাহ, তাতার বাবু একেবারে নেতা। ধীমান গোমরা। কি এত হা হা হি হি হচ্ছিল? শ্রাবণী চেয়ার টেনে ধীমানের মুখোমুখি বসলো। ভদ্রলোক একটা মজার গল্প বলছিল। ভদ্রলোক মানে ওই কেঠো বুড়োটা? হ্যাঁ গো, ওই বুড়োটাই, খুব রসিক। 40 বছর আগে এখানে হানিমুন করতে এসেছিল, সেই গল্প। মেয়ে জামাইদের সামনে তোমার সঙ্গে হানিমুনের গল্প? ছি, সর্বদা কথার এমন বাজে মানে করো কেন বলো তো? নাতি নাতনি হয়ে গেলে মেয়ে জামাই বন্ধুর মতো হয়ে যায়। শ্রাবণী আলতু পা দোলাচ্ছে। দারুণ ইন্টারেস্টিং গল্প। গল্প কেন, ফ্যাক্ট। ওদের হানিমুনের এক্সপিরিয়েন্স আমার শোনার দরকার নেই। শোনোই না। ওরা যখন এসেছিল তখন নাকি এইসব হোটেল রিসর্ট কিছুই ছিল না। ওই দিকে দূরে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো ছিল, আর সব জঙ্গল জঙ্গল। তো হয়েছে কি, নতুন স্বামী স্ত্রী পূর্ণিমায় সমুদ্র দেখবেন বলে এসেছেন। সন্ধে সন্ধে খেয়ে নিয়ে একবার ঘরে ঢুকেছেন কি ঢোকেনি, বেরোতে গিয়ে দেখেন বাইরে থেকে তালা। চিৎকার, ডাকাডাকি, দরজা ধাক্কা, কিছুতেই কেউ দরজা খোলে না। থেকে থেকে খালি মাতাল চৌকিদারটার হুঙ্কার শোনা যায়, খবরদার, হুঁশিয়ার। নতুন বউ তো কেঁদে কেটে একসা। এই বুঝি ঘরে ডাকাত পড়ে, এই বুঝি কেউ খুন করতে আসে, কোনো হিংস্র জানোয়ার দরজা ভাঙে। ভদ্রলোকও বউকে সান্ত্বনা দিতে গিয়ে কেঁপে কেঁপে উঠছেন। একবার দরজার ফাঁক দিয়ে উঁকি মারেন, একবার স্ত্রীর মাথায় হাত বোলান, আমি আছি না, ভয় কিসের? তা ভয়ে ভয়ে রাত তো কোনো মতে কাটলো। শেষে ভোর হতে সব ভয়ের অবসান করে তালা খুলে গেছে। চৌকিদার চাবি হাতে দাঁত বার করে হাসছে। বকশিসটা দিন বাবু, এবারকার মতো আপনাদের প্রাণে বাঁচিয়ে দিলাম। ধীমান ব্যঙ্গ না ছুড়ে পারল না। কেন? সমুদ্র থেকে বাঘ উঠছিল নাকি? ভদ্রলোকও তো ভেবেছিলেন ওরকম কিছু অঘটন ঘটেছে। পরে শোনেন অন্য কথা। কি? না, পূর্ণিমার রাতে সমুদ্র নাকি এত অপরূপ হয়ে ওঠে, মানুষ সেই সৌন্দর্য সহ্য করতে পারে না, পাগল হয়ে যায়। জলে নেমে আত্মহত্যাও করে অনেকে। ভাবো অবস্থা। সেই জন্যই চৌকিদার বাইরে থেকে সবাইকে তালা বন্ধ করে। ইস, যে সৌন্দর্যের জন্য আসা, তারই ভয়ে দুজনকে। ধীমান বলল, ছাড়ো তো, যত সব গুল গল্প। শ্রাবণী বলল, গুলি হোক আর গল্পই হোক, ব্যাপারটা কি আয়রানিক্যাল না? তাছাড়া একটা মজাও আছে, তাই শুনেই তো হাসছিলাম। মজা? এর পরেও? হ্যাঁ, মজা। ভদ্রলোকের তখন নাকি তাগড়াই গোঁফ ছিল একটা। সেই গোঁফের ভয়ে বউ ঠক ঠক করে কাঁপত, সহজে কাছে ঘেঁষত না। হানিমুনে এসেও জড়সড় ছিল ভয়ে। তা সেই যে সে রাতে আরো বেশি ভয় পেয়ে বরের হাত চেপে ধরল, অমনি বর সম্পর্কে ভয়ে ভ্যানিশ। আর ভদ্রলোকেরও নাকি সেদিন থেকে দুর্দশা শুরু। ওই চেপে ধরা হাত এক চুলো কোথাও নড়তে দেয় না স্বামীকে। ভদ্রলোক মজা করে বলছিলেন ঠিকই, কিন্তু চোখ মুখে কি স্যাটিসফ্যাকশন, সুখ! চাঁদ নেই, আকাশ লাল হয়ে উঠেছে। সমুদ্রের একেবারে শেষ প্রান্তে ছোট ছোট বিদ্যুতের ঝিলিক। হঠাৎ হঠাৎ আলো হয়ে উঠছে ঝাউবন। তারপর যে আধার, সেই আধার। ধীমান সহসা প্রশ্ন করল, তখন তুমি কি যেন বলবে বলছিলে? উচ্ছল শ্রাবণী দুম করে চুপ মেরে গেল, অন্যমনস্ক হঠাৎ। ধীমান অধীর হয়ে উঠেছিল।
কি হলো বলবে তো? শ্রাবণী সময় নিচ্ছে, উঠে ঘর থেকে জল খেয়ে এলো। আমি একটা চাকরি পেয়েছি। বড় পাথরটা সরে গেল ধীমানের বুক থেকে। না, চতুরতায় কোনো ফাঁক নেই তার। নিশ্চিন্ত মুখে বিস্ময় ফুটল। চাকরি? কি চাকরি? বিরাট কিছু নয়, একটা স্কুলে, প্রাইমারি স্কুল। হঠাৎ চাকরির কি দরকার পড়লো? আশঙ্কা সরে যেতেই ধীমানের অধিকারবোধ চাঙ্গা। তোমার হাত খরচে কম পড়ছে? উত্তর দিতে গিয়ে শ্রাবণী ভাবলো সামান্য। তা নয়, নিজের একটা রোজগার থাকা ভালো। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, জুটে গেল একজনের ব্যাংকিংয়ে। সামনের মাসে জয়েনিং। ও, তা একদিন পর চাকরি করতে দৌড়লে সংসারের কি হবে? হ্যাঁ, তার ওসব নিয়ে তোমাকে ভাবতে হয়েছে কোনোদিন? ভাবনা তো আমার। ধীমান এবার যথেষ্ট ক্ষুণ্ণ। স্ট্রেট বলে দিচ্ছি, আমার মত নেই। এরপর তুমি যা ভালো বোঝো। 2-1 সেকেন্ড পর ধীমান আবার প্রশ্ন করলো, মাইনে কত দেবে? সব মিলিয়ে 1000-2। শ্রাবণী চোখ তুলল। খুব কম? অন্ধকারে ভুরু কোচকালো ধীমান, উত্তর দিল না। ধীমান স্বপ্ন দেখছিল, একটা মথ কিভাবে যেন ঢুকে পড়েছে তার ঢাকুরিয়ার ফ্ল্যাটে। এলোপ্যাথারি উঠছে, ঠক্কর খাচ্ছে এ দেওয়ালে সে দেওয়ালে, থেমে থাকা পাখায়, সিলিংয়ে। ওইটুকু মথের ডানায় কি জোর! দেওয়াল কেঁপে উঠল, জানলায় শব্দ ঝনঝন, তীব্র থেকে তীব্রতর। এত উচ্চ গ্রামে শব্দ পৌঁছেছে যে কানে তালা লাগার জোগাড়। ধীমান মথটাকে তাড়াতে চাইছিল, পারল না। হঠাৎ কোথা থেকে কনকনে বাতাস এসে কুঁকড়ে দিল তার শরীর। শীত করছে, ভীষণ শীত। শব্দ আর শীতের অভিঘাতে ধীমানের ঘুম ছিঁড়ে গেল। ধর্মর করে বিছানায় উঠে বসেছে। চোখ খুলেও প্রথমটা বুঝতে পারল না সে এখন ঠিক কোথায়। চাঁদিপুরের 12 নম্বর ঘরটাকে চিনতে এক মুহূর্ত সময় লেগে গেল। বাইরে উন্মত্ত ঝোড়ো বাতাস বইছে, সেই বাতাসই শব্দ করে ঝাঁকাচ্ছে দরজা জানলা, শীতলতা ঢুকিয়ে দিচ্ছে তার হাড় পাঁজরায়। কখন এমন ঝড় উঠল? বাইরের আলোগুলো সব নিভে গেছে। অন্ধকারে ধীমান পাশের খাটের দিকে তাকালো, কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। রাত কত এখন? অন্ধের মতো হাতড়ে হাতড়ে ঘরের আলো জ্বালালো ধীমান। তাতার অঘরে ঘুমোচ্ছে, দরজা খোলা, শ্রাবণী ঘরে নেই। চোখ রগড়াতে রগড়াতে ধীমান ঘড়ি দেখল, 2:20। গেল কোথায় শ্রাবণী? বাথরুমে নেই বোঝা যাচ্ছে, বাথরুম অন্ধকার। ঘুম চোখে ধীমান দরজায় এলো। বারান্দায় এক কোণে চেয়ারে গুটিসুটি হয়ে বসে আছে শ্রাবণী। শ্রাবণীকে ঘিরে অন্ধকারের আস্তরণ। ধীমান জড়ানো গলায় ডাকলো, বাইরে বসে কি করছো এত রাত্রে? অন্ধকার নড়ল না। ওভাবে বসে থেকো না, ঘরে এসো, ঝড় উঠেছে, ঠান্ডা লেগে যাবে। অন্ধকার নিঃসাড়। ধীমান অন্ধকারের কাছে গেল। হলো কি তোমার? কি ভাবছো কি বসে? অন্ধকার সামান্য কেঁপে উঠল। কিছু না, এমনি। ধীমান অন্ধকারে শরীর ছুলো, হাত বোলালো, মুখে গলায় হাতে। ইস, গা হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। ধীমানের উত্তাপ একটুও নিল না শ্রাবণী। তুমি শোও গিয়ে, আমার ঘুম আসছে না। আরো নিবিড় হলো ধীমান। কি ভাবছো আমাকে বলবে না? ভদ্রলোকের গল্পটা ভাবছিলাম। শ্রাবণীর কণ্ঠ বরফ যেন। কালই তো পূর্ণিমা, তাই না? বড়সড় একটা ঢেউ ধেয়ে আসছিল তাতারের দিকে। তাতার ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছিল। পাড়ের দিকে ছুটতে গিয়ে সামনে মাকে পেয়ে গেছে। 2 হাতে আঁকড়ে ধরেছে মার কোমর। চকিতে ধাক্কায় শ্রাবণী চিৎপটা, ছেলে সমেত। মা ছেলের মুখের ওপর আছড়ে পড়ল ঢেউটা। 2-3টে ঘুরপাক খেয়ে দুজনেরই দিশেহারা হাল। তাতার খাবি খেয়ে খক খক কাশছে, চোখ টুকটুকে লাল। শ্রাবণী দম নিতে দুদিকে মাথা ঝাঁকাচ্ছে সজোরে, থু থু করে মুখের লবণাক্ত জল বার করছে। নিরাপদ দূরত্ব থেকে ধীমান হো হো করে হেসে উঠল। তাতারের জলে নামার উৎসাহ যত বেশি, জলকে ভয়ও ততটাই। শ্রাবণীকে চেপে ধরে তিরিং বিরিং লাফাচ্ছে আবার। আকাশ আজ চকচকে নীল। রাতে ঝড়টা হয়ে যাওয়ার পর কোথাও মালিন্যের চিহ্ন মাত্র নেই। সকালের গাঢ় সোনালি রোদ্দুর মন খুলে হাসছে। পূর্ণিমার টানে সমুদ্র উত্তাল এখন।
একেবারে কাছে এসে ফুঁসছে। রাগী যুবক ঢেউরা এসে হাত পা ছুঁড়ছে পারে, বোল্ডারে আছাড় খেয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে। স্নানার্থীদের ভিড়ও হয়েছে বেশ। আশপাশের হোটেলের বাসিন্দারা নেমে এসেছে সমুদ্রে। সবাই যে সমুদ্র স্নানে উৎসাহী তা নয়, কারুর কারুর জল ছুঁয়েই আনন্দ। ধীমানের মতো। ধীমান কখনো তেমন করে জলে নামে না, দোলন ডাকলেও নয়। মাঝে মাঝে ঢেউয়ে নেমে একটু জলে স্পর্শ নিয়ে আসা, ব্যাস। তারপর জলে পা ডুবিয়ে বসে ভেজা গায়ে অস্থির হুটোফুটি দেখা দোলনের। এই মুহূর্তে শ্রাবণীর। তাতারকে রেখে শ্রাবণী আড়াআড়ি ভাবে প্রবেশ করছে সমুদ্রে। শাড়ির আঁচল কোমরে শক্ত করে জড়ানো, ছোট ছোট ঢেউ আলতো চাপড়ে সরিয়ে দিচ্ছে। টোপকে পার হচ্ছে মাঝারি, ঢেউ দেখলে ডুব দিচ্ছে জলের নিচে। দূর থেকে মনে হয় ও যেন শ্রাবণী নয়, ও কোনো অন্য নারী, যাকে ধীমান চেনে না, আগে কখনো দেখেনি ভালো করে। শাড়ি জামা লেপ্টে আছে নারী দেহে, শরীরের প্রতিটা ভাঁজ আলাদা আলাদাভাবে স্পষ্ট। বুক, কোমর, উরু, নিতম্ব, চেনা শরীর অচেনা হয়ে কতকাল পর টানছে ধীমানকে। অভ্যেসের টান নয়, সম্মোহনের টান। ধীমান উঠে জলে নামলো। তাতার বাবাকে নামতে দেখে হৈ হৈ করে উঠেছে। হাঁটু জলে শ্রাবণীর পাশে দাঁড়ালো ধীমান। শ্রাবণীর খোলা কোমর, ঘাড়, গলা জলে ভিজে চিকচিক। শ্রাবণী অবাক চোখে ধীমানকে দেখছে। ধীমান শ্রাবণীর কোমর বের দিয়ে ধরল। চলো একটু ভেতরে যাই। শ্রাবণী সরাতে চাইল। না না, বেশি জলে জামা কাপড় সামলানো যায় না। একটা ছোট ঢেউ আলগা পেরোলো ধীমান, চাপ দিল শ্রাবণীর কোমরে। অন্য হাত শ্রাবণীর কাঁধে রেখেছে। কিচ্ছু হবে না, চলো তো। শ্রাবণী পিছলে গেল। না, আমি যাব না, তুমি তাতারকে নিয়ে যাও। শ্রাবণীর চোখে এক বিচিত্র দৃষ্টি। দৃষ্টিতে ভয়ও না, প্রত্যাখ্যানও না, ঘৃণা না, প্রেমও না, তবে যে কি! কথা বলতে বলতে পিছনে সরছে শ্রাবণী। বেশি দূরে না, ভিতরে চোরা টান আছে। ধীমানের জলে নামার আসক্তিটাই মরে গেল। তাতার ধীমানকে জাপটে ধরেছে। চলো না বাবা, চলো না বাবা। ছেলের বায়না মেটাতে কিছুটা এগোতেই হলো ধীমানকে। আপনার তো আজকেই লাস্ট। ধীমান ঘাড় ফেরালো। 7 নম্বরের বড় জামাই জলে নামছে। ঘাড়ে গর্দানে পেটানো বক্সারের মতো চেহারা। হ্যাঁ হ্যাঁ করে হাসছে। ধীমান চোয়াল ফাঁক করলো। শুধু লাস্ট নয়, ফার্স্টও। লোকটা কথা বাড়ানোর অছিলা পেয়ে গেল। একটু সময় নিয়ে আসবেন তো, নীলগিরি পাহাড়টাও ঘুরে আসতে পারতেন। পঞ্চলিঙ্গেশ্বর রাজবাড়ি, কন্ডাক্টের ট্যুর আছে। তাই পাহাড়ের মাথায় কি সিনিক বিউটি, ঝর্ণা, জঙ্গল। জঙ্গল শব্দটাতে রক্ত চড়ে গেল ধীমানের। দাঁত খিচিয়ে বলতে ইচ্ছে হলো, তুই যা না শালা, তোর শ্বশুরকে নিয়ে ঘোর না। আমাকে জঙ্গল শোনাচ্ছিস কেন? তার আগেই এত অতিকায় ঢেউ পাগলা হাতির মতো সামনে এসে গেছে। ধীমান তাতারকে চেপে ধরে মরিয়া ডুব দিল, তবু সামলানো গেল না। ধীমানের হাত ছিটকে তাতার ঢেউয়ের সঙ্গে ভেসে যাচ্ছে। ডিগবাজি আর ঘষা খেতে খেতে লুটিয়ে পড়ল পাড়ে। মুহূর্তে শ্রাবণী লাফিয়ে এসেছে। ঢেউ তাতারকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আগেই ছেলেকে আঁকড়ে ধরল। তার চোখ মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। ধীমান জল থেকে বেরিয়ে এলো। কিরে, লেগেছে? তাতারের মুখ দিয়ে লালা গড়াচ্ছিল। চোখ মুখ জলে বালিতে পরিপূর্ণ। শ্রাবণীর চোখে ঝাঁঝ। ছেলের হাত ধরে রাখতে পারো না, আবার আমাকে নামাতে চাইছিলে? একটু আগের রাগটা দপদপিয়ে উঠল ধীমানের। ক্রুদ্ধ স্বরে বলল, আমি কি ইচ্ছে করে? থাক, সাফাই গাইতে হবে না, আমি বুঝে গেছি। তটের প্রান্তে ঝাউ গাছের সারি। শ্রাবণী তাতারকে নিয়ে সেখানে গিয়ে বসল। তোয়ালেতে ছেলের গা মুছছে যত্ন করে। ধীমান দাপাতে দাপাতে সামনে এসে দাঁড়ালো। তার শার্ট প্যান্টের পকেট বালিতে বোঝাই। খামচে খামচে ভিজে বালি বার করলো কিছুটা। তাতারের হাত ধরে টানলো। আয়, আরেকবার যাই। শ্রাবণীর কঠিন না। তাতার আর যাবে না। যাবে না? ধীমান ভেঙচে উঠল। আমার ছেলেকে নিয়ে আমি যেখানে খুশি যাব। চল তো তাতার। শ্রাবণী কঠিনতর। না, আমি বলছি যাবে না, তাতার যাবে না। ধীমান রাগে স্তম্ভিত।
ছেলে তার এত ন্যাওটা, তবু সেই ছেলে মাকে ছেড়ে একটুও নড়ছে না। এ যেন ছেলেকে সামনে রেখে শ্রাবণীরই কোনো অঘোষিত যুদ্ধ। হেরে যাচ্ছিল, ভীষণভাবে হেরে যাচ্ছিল ধীমান। এই মুহূর্তে ধীমান যদি বালিতে মুখ গুজতে পারত, ধীমান বিড়বিড় করে উঠল, বাড়াবাড়ি, সব সময় বেশি বাড়াবাড়ি। পলকে শ্রাবণী ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি কটেজে ফিরে যাচ্ছি। কাঠের গেট দিয়ে শ্রাবণী ঢুকে যাওয়ার পরও ধীমান কটমট করে তাকিয়ে রইল সেদিকে। হিংস্র রাগ ফনা তুলেছে শরীরের কোষে কোষে। দিক বেদিক জ্ঞানশূন্য হয়েই হঠাৎই খ্যাপা মোষের মতো ছুটল সমুদ্রের দিকে। উন্মাদের মতো লাফালাফি করছে জলে, একা একাই। আশেপাশের মানুষজনের দিকে ভ্রুক্ষেপও নেই, শুধু নিষ্ফল আক্রোশে ঘুষি জ্বালাচ্ছে ঢেউয়ের গায়ে, যেন ঘুষির জোরেই সমুদ্রকে চুরমার করে দেবে। নাকে মুখে জল ঢুকে গেল, তবু লড়ে ধীমান, লড়ছে। ধীমান হাঁপিয়ে উঠল এক সময়। এ এক অসম যুদ্ধ। ঢেউরা আসছে তো আসছেই, অসংখ্য, দুর্নিবার। পরাজিত ধীমান ফিরছে এবার মাথা নিচু করে, যেতে যেতে ফিরে তাকাচ্ছে অশান্ত সমুদ্রের দিকে। সমুদ্রকে এত নির্মম আগে কখনো মনে হয়নি ধীমানের। পূর্ণিমার চাঁদ ওঠেনি এখনো, গহীন আধারে ডুবে আছে বিশ্ব চরাচর। সমুদ্রের স্বর ধীরে ধীরে গর্জন হয়ে উঠেছে। বাতাস চঞ্চল, সমুদ্র কাছে আসছে, জল বাড়ছে। ধীমান টর্চ ফেলে শ্রাবণীকে খুঁজছিল। আলো থেকে নিশ্চিদ্র অন্ধকারে এসে হঠাৎ পৃথিবী লুপ্ত যেন। সমুদ্র দেখা যাচ্ছে না, মনে হয় সামনে শুধু এক অনন্ত মহাগহ্বর। কি বিশাল তার হাঁ! কাঠের গেট ধরে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রইল ধীমান। নুন খাওয়া বাঁধানো সিঁড়ি বোল্ডার ছুঁয়ে হারিয়ে গেছে। ভাঙা ধাপিতে এই রিসর্টেরই কয়েকজন ট্যুরিস্ট অশরীরী ছায়ার মতো এখানে সেখানে বসে চাঁদের প্রতীক্ষায়। ধীমান সেখানে শ্রাবণীকে দেখতে পেল না। বিকেলবেলা তাতারকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছিল ধীমান। সারা দুপুর সে গোজ হয়েছিল। শ্রাবণীও বিশেষ কথাবার্তা বলেনি, বেড়াতেও বেরোলো না বিকেলে। ছেলের টানাটানিতেও না, মাথা ধরেছে। মরুককে, ধীমানের অত যেচে মান ভাঙানোর দায় নেই। তাতার খুশি থাকলেই যথেষ্ট। তাতারকে নিয়ে গোটা জনপদ টোটো করে চষেছে ধীমান। খাঁচার হরিণ দেখিয়ে ছেলেকে আহ্লাদে আটখানা করে দিয়েছে। ছেলের পছন্দসই আইসক্রিম জোগাড় করে তাক লাগিয়ে দিয়েছে ছেলেকে। এখন শুধু রাতটুকু পার হলেই বুক ভরে নিঃশ্বাস নিল ধীমান। আহ, বন্দি দশা থেকে মুক্তি। আবার কলকাতা, আবার দোলন। তাতার সিঁড়ি বেয়ে নেমে গেছে। বোল্ডারের পিছনে বসে ৮ নাম্বার ঘরের বাচ্চাটার সঙ্গে গল্প জুড়েছে। ধীমান আরেকবার টর্চের আলো ঘোরালো। ওই তো শ্রাবণী, ওই তো ডান দিকের বোল্ডারে বসে আছে। সাবধানে পাথর টপকে সেখানে পৌঁছলো ধীমান। কটেজের চাবিটা দাও তো। শ্রাবণী চমকে ফিরেছে। ও তুমি? কটেজ বন্ধ করে এখানে বসে আছো? আমি কাহা কাহা খুঁজে বেড়াচ্ছি। চাবি তো কাউন্টারে রাখা আছে, ম্যানেজার বলেনি? ধীমান ফিরতে যাচ্ছিল। শ্রাবণী আচমকা ডেকেছে, শোনো। রাতের মিল তো বলা হয়ে গেছে, ভোরের অটোরিকশাও ফিট করে এসেছি। কটেজে এসে ডাকবে। ওসব না, একটু বসো এখানে। শ্রাবণীর স্বর গভীর, এত গভীর যে ধীমান ফিরতে পারল না। পাশের পাথরে বসলো। শ্রাবণী হাঁটুতে থুতনি ঠেকালো। কাল তোমাকে পুরো কথাটা বলিনি, আমার আরো কিছু কথা ছিল। ধীমান একটা গন্ধ পাচ্ছিল, কটু নোনা ঘ্রাণ। শ্রাবণী লম্বা শ্বাস ফেলল। আমি আর তোমার সঙ্গে থাকবো না। কথাটা এত আকস্মিক, এত অপ্রত্যাশিত, ধীমান প্রথমটা হৃদয়ঙ্গম করতে পারল না। লঘু গলায় বলে ফেলেছে, কেন? এত কি রাগ হলো হঠাৎ? রাগ নয়, হঠাৎও নয়। শ্রাবণী হাঁটু থেকে থুতনি তুলল না। অনেক ভেবেচিন্তেই ডিসিশন নিয়েছি। তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এবার বিস্ময়ে ছিটকে এলো। কেন? যদি বলি তোমাকে আমার ভালো লাগছে না? ধীমানকে ফুটলো কথাটা। সামান্য তপ্ত হলো সে। কারণটা জানতে পারি? ইচ্ছে। একজনকেই সারা জীবন ভালো লাগতে হবে, তারও কোনো মানে আছে? হেয়ালি করো না। ধীমানের গলা একটু চড়েছে। খোলসা করে বলো। শ্রাবণী একই রকম অচঞ্চল। বললাম তো ভালো লাগছে না।
তোমার কাছ থেকে আমি আর কিছু পাই না। এত সাধারণ তুমি, এত একঘেয়ে। ধীমান সপাটে চড় খেলো একটা, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, আমি সাধারণ? আমি? কি তোমার আছে বলো? ঘুম থেকে উঠে হাই হাই কিছু হুকুম, লাখ লাখ ভেড়া ছাগলদের মতো অফিস, অফিস ট্যুর, অফিসের চিন্তা, বাড়ি ফিরে ছেলে নিয়ে আহ্লাদীপনা, নয়তো টিভিতে চোখ রেখে বসে থাকা, মাঝে মাঝে রাত বিরেতে শরীরের ওপর হামলানো, সেটাও এত যান্ত্রিক, এত রহস্যহীন। তুমি একটা নেহাত কেজো মানুষ। বিশ্বাস করো, তোমাকে আমি আর আজকাল সহ্য করতে পারি না। ধীমান অপমানে বিমূঢ় প্রায়, ঘর ঘরে গলায় বলে উঠল, থামো, নাটুকে কথা বলো না। আমি কি মেয়ে ছেলে যে রহস্য করে বেড়াবো? রহস্য সকলেরই থাকে গো, পুরুষেরও থাকে। শ্রাবণী বাতাসের মতো ফিস ফিস করলো, তোমার নেই। আঘাতে আঘাতে বিদীর্ণ হচ্ছিল ধীমান, পাল্টা অস্ত্র ছুড়ল। সেরকম রহস্যময় পুরুষের সন্ধান পেয়েছ বুঝি? শ্রাবণী সহসা বোবা। সমুদ্রের ওপারে আকাশের ঢালে খুব আস্তে আস্তে একটা আলোর সঞ্চার হচ্ছে। অলস পায়ে সমুদ্র থেকে উঠে আসছে পূর্ণ চাঁদ। হঠাৎই লাফিয়ে উঠে পুরো মেলে দিল নিজেকে। প্রতিটি নিঃশব্দ পল অনুপল লক্ষ অর্বুদ বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল ধীমানের। কর্কশ কণ্ঠে প্রশ্ন করল, উত্তর দিচ্ছ না যে? তারই ব্যাংকিংয়ে চাকরি জুটেছে তো? গোপন বিষাদ যেন শীতল আলো হয়ে ছড়িয়ে গেছে সমুদ্রে। অন্ধকার এক নীলচে মোহ এখন। শ্রাবণীর স্বরেও আলো ছায়া। কি হবে জেনে? আমার জানার রাইট আছে। তুমি আমার স্ত্রী। ধরো জানলে, কি করবে তুমি? নীল জ্যোৎস্নায় এক রাশ কাঁকড়া চড়তে বেরিয়েছে বালিতে। ঢেউয়ের সঙ্গে ভেসে ভেসে আছড়ে পড়ছে বোল্ডারে। ঢেউ সরলেই আবার কিলবিল কিলবিল গর্তের খোঁজে। ধীমান গর্জে উঠল, আই উইল সি দ্য বাগার। দেখে নেব, এত সহজে ছাড়বো না। তোমার স্ক্রু টাইট দিচ্ছি আমি তাতারকে দিয়ে। তাতার? তাতার তো আমার সঙ্গে চলে যাবে। এমন অবলীলায় কথাটা বলল শ্রাবণী, ধীমানের স্নায়ু ঝাঁঝি খেয়ে গেল। তাতার আমার, মাই সান। আমাকে ছেড়ে তাতার থাকতেই পারে না। এতক্ষণ পর শ্রাবণী মুখ তুলল, ছেলেকে তুমি কিছুই চেনোনি। তুমি হচ্ছ ওর আবদার, বায়নাক্কা। আমি হচ্ছি ওর প্রয়োজন। তুমি কি বোঝো না? তুমি শুধুই ওর রিলিফ, যেমন তোমার দোলন। সমুদ্র নিমেষে স্থির, বাতাস নিষ্পন্দ। ধীমান অসাড়, কে দোলন? শ্রাবণী মুঠোয় ধরা ৩-৪টে কাগজ এগিয়ে দিল ধীমানের দিকে। সমুদ্র গর্জন চতুর্গুণ হয়ে ফেটে পড়েছে। ধীমান হাত বাড়ালো না, পাংশু মুখে জিজ্ঞেস করলো, কি ওগুলো? তোমারই জিনিস। এই রিসর্টের বিল। অক্টোবরের আছে, ডিসেম্বরের আছে, মার্চের আছে, লাস্ট এপ্রিলেরও। চাঁদ স্পটলাইট হয়ে আলো ফেলেছে ধীমানের মুখে। ধীমান চাঁদটাকে সহ্য করতে পারছিল না, মুখ নামিয়ে নিল। কোথায় পেলে? শ্রাবণীর চোখে চাঁদের কিরণ। তুমি বড় অসাবধান। প্যান্টের পকেটে রেখে প্যান্ট কাচতে দাও, শার্টের বুক পকেটে অবহেলায় ফেলে রাখো, ব্রিফকেসে রেখে সেখান থেকে টাকা বার করতে বলো আমাকে। ভুল তো তোমার একবার নয়, বারবার। পূর্ণিমার ঢেউ বোল্ডারের মাথা কুটছে। উৎক্ষিপ্ত জলকণায় ভরে গেল ধীমানের মুখ। শ্রাবণী উঠে দাঁড়ালো। কাকে তুমি ঠকাতে চাও ধীমান? আমাকে? দোলনকে? নিজেকেই? দুধারে দুই খাটের মাঝে হাত কয়েক ব্যবধান। ও পাশের খাটে শ্রাবণীর গায়ে হাত রেখেছে মধ্যরাতের জ্যোৎস্না। দেওয়ালের দিকে ফিরে শুয়ে আছে শ্রাবণী, তাতারকে বুকে ঝরিয়ে শুয়ে আছে শুধু, ঘুমোয়নি। চোরের মতো শ্রাবণীর দিকে এগিয়ে গেল একটা হাত। হাতটা শ্রাবণীকে ছুঁতে চাইছে, পারল না। দুই খাটের মধ্যিখানে দূরত্ব বেড়ে গেছে কয়েকশো যোজন। এত বেড়েছে যেন ওই খাটে আর কখনো পৌঁছতে পারবে না ধীমান। আজ যদি কোনো চৌকিদার থাকতো, বাইরে থেকে তালা বন্ধ করে যেত ঘরটাকে। হায় রে! ধীমান নিঃশব্দে বাইরে এসে সিগারেট ধরালো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদ বড় প্রকট এখন। অশালীন জ্যোৎস্না ছিঁড়ে খুঁড়ে দিচ্ছে অন্ধকারের সমস্ত মুখোশ। সমুদ্র, আকাশ, মাঠ, ঝাউবন
কারো আজ রেহাই নেই চাঁদের হাত থেকে, ধীমানেরও না। ভিখারির মতো ধীমান 13 নম্বর কটেজের দিকে তাকালো। শুনশান মাঠে খেলে বেড়াচ্ছে নীল চাঁদ। কুটিরটা নেই, কোথায় যে এখন মুখ লুকোয় ধীমান। আলো ফুটছিল, সমুদ্র দূরে এখন তরঙ্গহীন। দূর দিয়ে একদম একা একটা লোক হাঁটু জল ভেঙে হেঁটে চলেছে, তীরের এ প্রান্ত থেকে ও প্রান্ত, আবার এ প্রান্তে অবিরাম। লোকটার কাঁধে একটা ভারী কালো জাল। অস্ফুট আলোয় প্রায় নগ্ন মানুষটা এক চলন্ত সিলুট। নিজস্ব চোখে চলমান লোকটাকে দেখছিল ধীমান। মরা কোটালে মাছ আসে না, তবু যে কি নির্বোধের মতো হাঁটে লোকটা। এ কি নির্বুদ্ধিতা, নাকি নিজের সঙ্গে লুকোচুরি খেলা? ধীমান জানে না, তার সামনে এখন শুধুই বিবর্ণ সমুদ্র। আমার আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।